আজকে আমরা কেমিস্ট্রি চ্যাপ্টার 6 এর যে বেসিকটা সেটা নিয়ে আলোচনা করব। চেষ্টা করব একটা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ যে বেসিকটা এই বেসিকটা দেওয়ার জন্য। যারা ভবিষ্যতে চিন্তা ভাবনা করতেছেন যে না আমি সায়েন্সেই পড়বো ইন্টারমিডিয়েটে, তাদের জন্য এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট হবে। কারণ চ্যাপ্টার 6 এর যে বেসিকটা এই বেসিকটা আমাদের পরবর্তীতে কলেজ লাইফ এবং বাকি কারিকুলাম গুলোতেও লাগবে। তো যাই হোক, চ্যাপ্টারের বেসিকটা যেহেতু একটু বড় সেহেতু ভিডিওটা একটু লম্বা হবে। ধৈর্য ধারণ করে দেখলে আমার মনে হয় যে সম্পূর্ণ বেসিকটা তোমাদের আয়ত্তে চলে আসবে। কেমিস্ট্রি চ্যাপ্টার 6 ছিল হচ্ছে মোলের গণনা। এইটা যদি আমরা বুঝতে চাই তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে মোল সংখ্যা জিনিসটা কি। আপনি যে জিনিসটার গণনা শিখবেন তাহলে অবশ্যই সেই জিনিসটা কি সেটা আগে জানতে হবে। তাহলে মোল সংখ্যাটা হচ্ছে রাসায়নিক পদার্থ পরিমাপের একক। আপনি যে কোনো বস্তু যদি পরিমাপ করতে চান তার একটা একক প্রয়োজন। যদি আপনি আহ তরল পদার্থ পরিমাপ করতে চান তাহলে সেটা অবশ্যই কেউ লিটারে প্রকাশ করবে, কেউ কিলো লিটারে প্রকাশ করবে, কেউ মিলিলিটারে প্রকাশ করবে। কেউ যদি কঠিন বস্তু পরিমাপ করতে চায় তাহলে বলবে হ্যাঁ, কেউ কিলোগ্রামে বলবে, কেউ গ্রামে বলবে, কেউ মিলিগ্রামে বলবে। আবার যদি আপনি অন্যান্য যে কোনো বস্তুই হোক না কেন আপনি যদি পরিমাপ করতে চান তাহলে সেটার একটা একক প্রয়োজন হয়। তো রাসায়নিক যে পদার্থগুলো থাকে এই রাসায়নিক পদার্থ পরিমাপের জন্য তাহলে অবশ্যই কোনো না কোনো একক রয়েছে, আর সেই এককটাই হচ্ছে এখানে মোল সংখ্যা। এটা আপনাদের বইয়ে এইভাবে সংজ্ঞা দেওয়া আছে, বাট মোলের সংজ্ঞাটা আমরা আরো একভাবে দিতে পারি, সেটা আমরা পরে শিখবো। তার আগে একটা জিনিস ক্লিয়ার হওয়া যাক, যে আণবিক ভরটা কিভাবে নির্ণয় করতে হয়। যারা চ্যাপ্টার 4-5 ভালো করে বুঝে গেছেন তাদের কাছে আমার মনে হয় যে আণবিক ভর নির্ণয় করাটা সহজ হবে। যারা বোঝেননি তাদের কোনো সমস্যা নেই, আমি এই চ্যাপ্টারে আণবিক ভরটা কিভাবে বের করতে হয় সেটাও দেখাই দিব। তবে এটার জন্য আমাকে ইনশিওর করতে হবে যে আপনি 1 থেকে 30টা মৌলের পারমাণবিক ভর সহ পারমাণবিক সংখ্যা এই দুইটা জিনিস আপনি জানেন। যদি সালফারের কথা চিন্তা করি তাহলে সালফারের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা হচ্ছে 16 এবং পারমাণবিক ভর হচ্ছে 32 বা 32। এভাবে আপনার 1 থেকে 30টা মৌলের পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর এই দুইটা জিনিসই ক্লিয়ার রাখতে হবে। এখন যেহেতু সালফার আছে, আমি সালফার দিয়ে গঠিত কোনো একটা যৌগ নিলাম, সালফার ডাইঅক্সাইড। ধরে নেন আপনি এই সালফার ডাইঅক্সাইডের পারমাণবিক ভর নির্ণয় করতে চান, তো সেই ক্ষেত্রে আপনাকে জানতে হবে যে সালফারের পারমাণবিক ভর কত। একটু আগে আমি বলছি যে সালফারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 16 এবং পারমাণবিক ভর হচ্ছে 32। তাহলে আপনি এখানে 32 লিখে ফেলবেন। অবশ্যই ভরটা, এখানে পারমাণবিক সংখ্যা কাজে লাগবে না। সালফারের ক্ষেত্রে শেষ, সেক্ষেত্রে আমরা একটা প্লাস দিব। একটা মৌল শেষ হওয়ার পরে আমরা প্লাস লিখে ফেলবো। তারপরে আসবো দ্বিতীয় মৌলটা, এখানে অক্সিজেন আছে। এই অক্সিজেনের পারমাণবিক সংখ্যা যেটা সেটা হচ্ছে 8 এবং পারমাণবিক ভর হচ্ছে 16। তাহলে আমি লিখে ফেলি 16 পারমাণবিক ভর। এখন দেখেন তো এখানে অক্সিজেন কয়টা ছিল। আপনি অবশ্যই বলবেন যে ভাইয়া এখানে তো 2টা অক্সিজেন আছে। তাহলে আপনি এখানে শুধু 16 লিখতে পারবেন না, কারণ একটা অক্সিজেনের ক্ষেত্রে 16 আর 2টা অক্সিজেনের ক্ষেত্রে 16 ইন্টু 2 হবে। তাহলে এই সংখ্যাটা যেখানে থাকবে এই সংখ্যাটা এখানে 2 থাকতে পারে, এখানে 3 থাকতে পারে, 4 থাকতে পারে। যত থাকবে তত এখানে ইন্টু বা গুণ করে দিব। তাহলে এখানে আমি যদি 32 প্লাস 16 দুগুণে 32 ইজ ইকুয়াল 64 হবে। তাহলে সালফার ডাইঅক্সাইডের আণবিক ভর হবে 64। সেম ভাবে যদি আপনি সালফিউরিক অ্যাসিডের বের করতে চান, H2SO4, এখানে আমরা জানি যে হাইড্রোজেনের হচ্ছে পারমাণবিক সংখ্যা 1 এবং এর পারমাণবিক ভরও হচ্ছে 1। তাহলে 1 যেহেতু এখানে হাইড্রোজেনের নিচে 2 আছে তাহলে 1 এর সাথে এই 2টা গুণ অবস্থায় হবে। হাইড্রোজেন শেষ, এখন আমরা একটা যোগ দিয়ে দিব। তারপরে আসি হচ্ছে 2 নাম্বার মৌলটা, এখানে সালফার আছে, সালফারে হচ্ছে 32, একটু আগে আমি লিখছি। তাহলে এখানে 32 লিখবো, শেষ প্লাস দিয়ে দিব। তারপরে 3 নাম্বার যে মৌলটা সেটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেনের পারমাণবিক যে সংখ্যা সেটা একটু আগে বলছে 8 এবং পারমাণবিক ভর হচ্ছে 16। তাহলে 16 লিখে ফেলবো। এখন এইটার সাথে তো ভাইয়া 4 ইনটু অবস্থায় আছে। এর আগে দেখেন 2 ছিল দেখে আমি এখানে 2 গুণ করছিলাম। তাহলে এখানে 4 আছে, তাহলে আমি কি করব, 16 সাথে 4 গুণ করে দিব। তাহলে এখানে হয় 2 প্লাস 32 প্লাস 4 64 64। এই সবগুলোকে যদি যোগ করা হয় তাহলে হয় 98। এখন আমার মনে হয় যে পারমাণবিক ভর থেকে আমরা আণবিক ভর কিভাবে নির্ণয় করব বা কোনো যৌগের আণবিক সংকেত থেকে
কিভাবে পারমাণবিক ভরটা নির্ণয় করব সেটা আমি মনে হয় বুঝাইতে পারছি। এখন আসি এই পারমাণবিক ভর থেকে আমরা মূল সংখ্যার উদাহরণ কিভাবে দিতে পারি। ধরে নেন আপনি একটা পাত্রে অক্সিজেন গ্যাস নিয়েছেন। তো অক্সিজেন গ্যাসের আমি যদি আণবিক ভরটা নির্ণয় করতে চাই তাহলে আপনারা ইজিলি বের করতে পারবেন। 16 × 2 = 32 হয়। তো এই যে আণবিক ভরটা আছে, এই আণবিক ভরটাকে আপনি গ্রাম এককে প্রকাশ করে দেন। আপনি ধরে নেন এই পাত্রে আপনি 32 গ্রাম অক্সিজেন নিয়েছেন। তো এই যে 32 গ্রাম অক্সিজেন মানেই যে এখানে 32টা অক্সিজেন থাকবে বা একটা অক্সিজেনের পরমাণু থাকবে এরকম না। এই পাত্রে অসংখ্য, এখানে হতে পারে লক্ষাধিক, হতে পারে মিলিয়ন বিলিয়ন অক্সিজেনের পরমাণুর সংখ্যা আছে। তো এই সংখ্যাটা আমরা হিসাব করে বলতে পারি। এটা অবশ্যই একটা মুখস্থ মান হবে। সেই মানটা হবে হচ্ছে 6.023 × 10⁻23 পরমাণু। দেখো এখানে আমি অক্সিজেন নিয়েছিলাম হচ্ছে 32 গ্রাম, আর এই 32টা ছিল কিন্তু অক্সিজেনের আণবিক ভর। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে কোন যৌগের আণবিক ভরটাকে যদি গ্রাম এককে প্রকাশ করি তাহলে এই যে 32 গ্রাম সমান সমান আমরা বলতে পারি 6.023 × 10⁻23 পরমাণু ওই পাত্রের ভিতরে থাকবে। তাহলে এইখানে অক্সিজেন নিয়েছিলাম হচ্ছে আমি 32 গ্রাম, তাহলে 32 গ্রাম অক্সিজেন নিয়েছি এখানে। তো এই 32 গ্রাম অক্সিজেন সমান সমান যে একটা অক্সিজেন এটা না, 32 গ্রাম অক্সিজেন সমান সমান 6.023 × 10⁻23 পরমাণু এখানে থাকবে। জিনিসটা অন্য অন্য যৌগের ক্ষেত্রে হয় কিনা আমি একটু দেখি। আপনি ধরে নেন একটা পাত্রে পানি নিয়েছেন। পানির ক্ষেত্রে আণবিক ভরটাকে যদি আমি নির্ণয় করি তাহলে 1 × 2 প্লাস হচ্ছে 16 = 18। তাহলে একটা পাত্রে আপনি এখন পানি নেন, 18 গ্রাম পানি নিয়েছেন। এই 18 গ্রাম পানির ভিতরে পানির অণুর সংখ্যা কত থাকবে বা পরমাণু সংখ্যা কত থাকবে, ওই যে ভাইয়া একটু আগে বললেন মুখস্থ মান, তাহলে এইটা হবে 6.023 × 10⁻23 পরমাণু। তার মানে কোন মৌল বা যৌগ যে আণবিক ভরটা থাকে, এই যে যৌগ, এই যৌগের আণবিক ভর হচ্ছে এখানে 18 গ্রাম। এই 18 গ্রাম সমান সমান এতটি পরমাণু। কার পরমাণু? পানির পরমাণু। পানি তো একটা থাকবে না। 18 গ্রাম যদি আপনি পানি নেন কোনো পাত্রে, ওইখানে কি একটা পানির পরমাণু থাকবে? উত্তরটা হচ্ছে না, একটা পানির পরমাণু থাকবে না। তাহলে প্রশ্ন আসতে পারে তাহলে কয়টি থাকবে? অ্যান্সারটা হচ্ছে বারবার একই সংখ্যাটা এখানে আসবে, সেটা হচ্ছে 6.023 × 10⁻23। তাহলে আমরা কি বলতে পারি যে 18 গ্রাম যদি কোনো পাত্রে পানি নেই তাহলে সেখানে পানির পরমাণু থাকবে হচ্ছে 6.023 × 10⁻23টি। এখন এটা গেল হচ্ছে পানির ক্ষেত্রে। আপনি চাইলে এখানে যে কোনো যৌগ বা যে কোনো মৌলের ক্ষেত্রেই আপনি হিসাব করে বের করে ফেলতে পারেন যে কোন মৌল বা যৌগের কত গ্রাম = 6.023। এই সংখ্যাটা কিন্তু সবসময় ধ্রুবমান। এটাকে বলা হয় অ্যাভোগাড্রোর সংখ্যা। এটাকে কি বলা হয়? অ্যাভোগাড্রোর সংখ্যা। এই সংখ্যাটা একটু মাথায় রাখবেন। অ্যাভোগাড্রোর সংখ্যা হচ্ছে 6.023 × 10⁻23টি। এই অ্যাভোগাড্রোর সংখ্যাটা আপনাদের যে কোনো ম্যাথমেটিক্যাল টার্মে এই চ্যাপ্টারে দরকার পড়বে যদি আপনারা ম্যাথগুলো ইজিলি করতে চান। এই চ্যাপ্টারের যে ম্যাথগুলো সবগুলোই আপনি চাইলে সূত্র দিয়ে করতে পারেন, বাট আপনি যদি এই জিনিসটা একটু ভিতর থেকে রিয়ালাইজ করতে পারেন তাহলে আমি বলবো এগুলো ঐকিক নিয়ম দিয়ে বা আপনি যে বেসিক নিয়মগুলো অঙ্কের শিখে আসছেন ক্লাস 5, 6, 7 এ, এই বেসিক নিয়মগুলো দিয়েও এই অঙ্কগুলো করা সম্ভব। তাহলে এই অ্যাভোগাড্রোর সংখ্যাটা একটু মাথায় রাখবেন। তাহলে মূল সংখ্যা আমরা কিভাবে বলবো? কোন মৌল বা যৌগের আণবিক ভরকে যদি আমি গ্রাম এককে প্রকাশ করি সেটা হবে 6.023 × 10⁻23টি পরমাণু। আর এই 6.023 × 10⁻23টি পরমাণুকেই বলা হয় এক মোল বা মোল সংখ্যা। এখানে আমি সম্পর্কগুলো একটু ক্লিয়ার করে দিই। আপনি 18 গ্রাম পানি নিয়েছিলেন, তাহলে এই 18টা কিন্তু পানির আণবিক সংকেত ছিল। তাহলে আণবিক সংকেতকে যদি গ্রাম এককে প্রকাশ করি তাহলে সেটা হবে কতটি পরমাণু? 6.023 × 10⁻23 টি পরমাণু। আচ্ছা, তাহলে এখানে
18 গ্রাম পানি নিলে পানির পরমাণু পাওয়া যায় হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 টি পরমাণু পাওয়া যায়। আবার এই যে যে পরমাণুর সংখ্যাটা আমি বললাম বা 18 গ্রামকে বললাম, এই 18 গ্রাম ইজ ইকুয়াল আমরা এখানে বলবো হচ্ছে 1 মোল পানি। তাহলে 1 মোল পানি বলতে আমরা কি বুঝি? আপনি বলতে পারেন যে ভাইয়া 1 মোল পরিমাণ পানি বলতে বুঝি হচ্ছে 18 গ্রাম পানি। আবার 1 মোল পরিমাণ ইজ ইকুয়াল কতটি পানির অণু বা পরমাণু বলতে পারি আমরা? 6.023 ইন্টু 10⁻23 টি। তাহলে সেম ভাবে যদি আমি এখানে কোশ্চেন করি যে সালফার ডাই অক্সাইডের 1 মোল সমান সমান, এই সালফার ডাই অক্সাইডের 1 মোল সমান সমান কত গ্রাম সালফার ডাই অক্সাইড? আপনি বলবেন ভাইয়া এই যে আপনি আণবিক ভর বের করছেন, এটাকে গ্রাম এককে দিয়ে দেন, তাহলে এটা 64 গ্রাম হয়ে যাবে। এই 64 গ্রাম সালফার ডাই অক্সাইড মানেই হচ্ছে 1 মোল পরিমাণ। আবার যদি আমি বলি যে 1 মোল সমান সমান কত গ্রাম সালফার ডাই অক্সাইড, তাহলে আপনি বলবেন 64। আবার সেম ভাবে যদি কোশ্চেন করি যে 64 গ্রাম সালফার ডাই অক্সাইড ইজ ইকুয়াল কত মোল, তাহলে আপনি রিভার্স অ্যান্সার দিয়ে দেন যে হ্যাঁ 1 মোল যদি 64 গ্রাম হয় তাহলে 64 গ্রাম ইজ ইকুয়াল 1 মোল। আবার সেম ভাবে যদি আমি কোশ্চেন করি যে 1 মোল সালফার ডাই অক্সাইড, 1 মোল সালফার ডাই অক্সাইড ইজ ইকুয়াল কতটি সালফার ডাই অক্সাইড, আপনি বলবেন ওই যে অ্যাভোগাড্রোর সংখ্যা যেটা ছিল 6.023 ইনটু 10⁻23, এইটা তো ভাইয়া ধ্রুব মান, এই মানটা কখনো চেঞ্জ হবে না। তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যা দেখে আমরা বলে দিতে পারবো যে 1 মোল সালফার ডাই অক্সাইড ইজ ইকুয়াল সালফার ডাই অক্সাইডের কতটি পরমাণু? 6.023 ইনটু 10⁻23 টি সালফার ডাই অক্সাইড। এটা একটু মাথায় রাখবেন। আশা করি মূল সংখ্যাটা আপনি ক্লিয়ার হয়েছেন। তাহলে এখান থেকে মূল সংখ্যা যেহেতু আমরা বুঝছি, মূল সংখ্যার কয়েকটা ম্যাথ আমরা এখান থেকে করে ফেলি। এখানে একটা প্রশ্ন আমি লিখেছি, সেটা হচ্ছে 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের কতটি পরমাণু বিদ্যমান। তাহলে এই টাইপের ম্যাথগুলো আমরা করতে গেলে আগে চেষ্টা করব যে এখানে কি মৌল বা কি যৌগটা দেওয়া আছে সেটা আণবিক ভর নির্ণয় করে ফেলতে। এখানে যৌগটা ছিল হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, তাহলে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভরটা যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে সোডিয়াম হচ্ছে 23 প্লাস ক্লোরিন হচ্ছে 35 পয়েন্ট হচ্ছে 5, তাহলে আমি যদি যোগ করি 58 পয়েন্ট হচ্ছে 5। আচ্ছা, এখানে সোডিয়াম ক্লোরাইডের ভর সংখ্যা পাইছি হচ্ছে 58.5। এটাকে যদি আমি গ্রাম এককে প্রকাশ করি তাহলে 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড ইজ ইকুয়াল আমরা কতটি বলতে পারি? 6.023 ইন্টু 10⁻23 টি পরমাণু বলতে পারি, তাই তো? একটু আগে মূল সংখ্যায় তো আমরা এটাই পড়ে আসছি। তাহলে সোডিয়াম ক্লোরাইডে আমাদের যে আণবিক ভরটা ছিল, এই আণবিক ভরটাকে আমরা গ্রাম এককে প্রকাশ করছি। এই যে যে গ্রাম এককে আণবিক ভরটা, এই গ্রাম এককে আণবিক ভর ইজ ইকুয়াল আমি কোন সংখ্যাটা বলছিলাম হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যাটা। তাহলে আমরা এখানে ডাকের অঙ্কের যে সিস্টেমটা সেটা আমরা এভাবে বলতে পারি। দেখো এখানে সম্পর্ক বলছে হচ্ছে 20 গ্রাম এবং কতটি পরমাণু, এই দুইটার ভিতরে সম্পর্ক বলছে। তাহলে আমাদের কতটি পরমাণু যেহেতু বলছে সেটা আমরা এই পাশে লিখবো, আর কত গ্রাম এটা এই পাশে লিখবো। আচ্ছা, আমরা এখান থেকে কি বলতে পারি যে 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড ইজ ইকুয়াল টু 6.023 ইন্টু 10⁻23 টি পরমাণু, এটা বলতে পারি না? তাহলে এখান থেকে আমরা ঐকিক নিয়মে অতএব 1 গ্রাম সোডিয়াম ক্লোরাইড ইজ ইকুয়াল কত? 6.023 ইন্টু 10⁻23 ডিভাইডেড হচ্ছে 58.5। সেম ভাবে আমরা এখানে একের জায়গায় এখানে দেওয়া ছিল হচ্ছে 20 গ্রাম, প্রশ্নে দেওয়া ছিল হচ্ছে 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইড, যার কারণে আমি এখানে একের পরে 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের নির্ণয় করে ফেলবো। তাহলে 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইড ইজ ইকুয়াল 6.023 ইন্টু 10⁻23 ডিভাইডেড 58.5, আর এখানে 20 গুণ অবস্থায় চলে যাবে, তাহলে 20 টি পরমাণু। এটা ক্যালকুলেশন করে যেই কয়টা পরমাণু আমরা এখানে পাবো, এতটি পরমাণুই হবে এখানে 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে। সেম ভাবে যদি এই কোশ্চেনটা এভাবে আসতো যে 16 গ্রাম পানিতে অণুর সংখ্যা কতটি, এটা একটা বোর্ড কোশ্চেন আসছে, আমি বলছি না কোন বোর্ডটা, আমার নিজেরই খেয়াল নেই। 16 গ্রাম পানিতে অণুর সংখ্যা কতটি এটা যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে প্রথমে কি বের করতে হবে? এই যে আমাদের যে যৌগটা দেওয়া আছে এই যৌগের আণবিক ভরটা বের করে ফেলবো। তাহলে পানির আণবিক ভর যদি আমি নির্ণয় করতে চাই, হাইড্রোজেন হচ্ছে 1/2 প্লাস অক্সিজেন হচ্ছে 16 ইজিক্যাল কত হবে? 18 গ্রাম হবে। তাহলে এই যে আণবিক ভরটা আমরা বের করছি, এই আণবিক ভরটাকে আমরা গ্রাম এককে প্রকাশ করব। এই গ্রাম এককে যেটা হবে সেটা হবে 1 মোল পরিমাণ। তাহলে আমরা এর আগে 1 মোল পরিমাণ পানিতে কতটি অণু পাইছি
ওই যে অ্যাভোগাড্রোর সংখ্যাটা পড়ছিলাম, অ্যাভোগাড্রোর সংখ্যার ভিতরে ছিল হচ্ছে 6.023 × 10⁻23T। তাহলে আমরা এখানে যদি এই 18 গ্রাম পানি কোনো পাত্রে নেই, তাহলে কতগুলো অণুর সংখ্যা পাবো পানির? সেটা হবে 6.023 × 10⁻23। সেমভাবে আমরা এখানে লিখে ফেলবো। তাহলে ঐকিক নিয়মটা কীভাবে করতে পারি? আমরা লিখব 18 গ্রাম পানিতে অণুর সংখ্যা। তাহলে 18 গ্রাম পানিতে অণুর সংখ্যা কত ছিল ভাইয়া? ওই যে একটু আগে আমরা বের করলাম যে আণবিক ভর, সেই পরিমাণ অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে 6.023 × 10⁻23T পরমাণু। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? অতএব 1 গ্রাম পানিতে অণুর সংখ্যা, তাহলে 6.023 × 10⁻23T ডিভাইডেড হবে এই 18 গ্রাম। তাহলে এইখানে আমাদের কি 18 গ্রাম চাইছিল নাকি 16 গ্রাম চাইছিল? তাহলে আমরা 16 গ্রাম এটা বের করে ফেলি। 16 গ্রাম পানিতে অণুর সংখ্যা হবে 6.023 × 10⁻23 ইন্টু হচ্ছে 16 ডিভাইডেড 18। এটা ক্যালকুলেশন করলেই কতটি পরমাণু আছে 16 গ্রাম পানির ভিতরে, তাহলে সেটা আমরা বের করে ফেলবো। ক্যালকুলেশনটা ক্যালকুলেটরে আমরা ইজিলি বের করতে পারবো, এটা সমস্যা হবে না। মোলার দ্রবণটা ক্লিয়ার করার আগে দ্রবণ জিনিসটা কি এটা একটু ক্লিয়ার করে দেখি। দ্রবণটা হচ্ছে দ্রাবক এবং দ্রবের সংমিশ্রণে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে দ্রবণ। এর আগে আমরা দ্রাবক হিসেবে পানি পড়ছি। দ্রব যেটা ধরে নিলাম আমি এখানে পানির ভিতর লবণ গুলাচ্ছি। তো এই যে পানি এবং লবণ যে জিনিসটা আছে, এই দুইটার যে সংমিশ্রণ আমরা পাবো সেটা হচ্ছে আমাদের দ্রবণ। তো এখন ধরে নাও যে একটা পাত্র, এই পাত্রে 1 লিটার পানি রাখছো তুমি, 1 লিটার পানি রাখছো, 1 লিটার। এখন এই 1 লিটার পানির ভিতরে তুমি লবণ মিশাইতে চাইছো। তো এই লবণের যে পরিমাণটা তুমি ধরে নাও 58.5 গ্রাম লবণ তুমি এই 1 লিটার পানির ভিতরে তুমি মিশাইতে চাইতেছো বা দ্রবীভূত করতে চাইতেছো। ভাইয়া এইখানে 58.5 গ্রাম কোথায় পেলেন? মনে আছে ওই যে সোডিয়াম ক্লোরাইডের যখন আণবিক ভর আমি নির্ণয় করেছিলাম, সেটা বের হয়েছিল হচ্ছে 58.5 গ্রাম। 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড যখন এই 1 লিটার পানির ভিতর দ্রবীভূত অবস্থায় থাকবে, তখন সেটাকে বলবো আমি 1 মোলার দ্রবণ। তখন সেটাকে কি বলবো? 1 মোলার দ্রবণ। ওকে, তাহলে 1 মোলার দ্রবণ এই জিনিসটা কিভাবে বের করব বা এটার সংজ্ঞা আমরা কিভাবে দিব? সংজ্ঞাটা হবে এরকম যে 1 লিটার পানির মধ্যে যদি 1 মোল পরিমাণ, এই যে সোডিয়াম ক্লোরাইডের 1 মোল পরিমাণ ইজ ইকুয়াল 58.5 গ্রাম, এটা আমরা কিন্তু একটু আগে ক্লিয়ার করছি। 1 লিটার পানির ভিতরে যদি 1 মোল পরিমাণ দ্রবীভূত অবস্থায় থাকে, তখন সেটাকে বলা হয় 1 মোলার দ্রবণ। আমি আবারও বলছি, 1 লিটার পানির ভিতরে যদি 1 মোল পরিমাণ দ্রবীভূত অবস্থায় থাকে, তখন সেটাকে বলবো 1 মোলার দ্রবণ। আশা করি 1 মোলার দ্রবণ বা মোলারিটি অথবা ঘনমাত্রা, এই তিনটা নাম কিন্তু একই। তো এই জিনিসটা কি আশা করি বুঝতে পারছি। আরও বিস্তারিত একটু জানি দেখি। তো মোলারিটিকে মূলত এস দ্বারা প্রকাশ করা হয়। মোলারিটি বা ঘনমাত্রাকে এস দ্বারা প্রকাশ করা হয়, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। তো মোলারিটির মান যে সবসময় 1 আসবে এরকম তো না, হতে পারে সেটা 0.5, হতে পারে সেটা 0.1 আসতেছে, বা আদার যে কোনো মান আসতে পারে। তো 0.5 যদি এস এর মান হয়, তাহলে সেটাকে বলবো আমরা সেমি মোলার দ্রবণ। আবার যদি এস এর মান বা মোলারিটির মান 0.1 হয়, তাহলে সেটাকে বলবো আমরা ডেসিমোলার দ্রবণ। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে মোলারিটির মান বা এস এর মান যখন 0.5 আসবে, তখন সেই দ্রবণটাকে বলবো আমরা সেমিমোলার দ্রবণ, এবং যখন এস এর মান বা মোলারিটির মান 0.1 আসবে, সেটাকে বলবো আমরা ডেসিমোলার দ্রবণ। আদার অনেক মানই আসতে পারে, সেটা সেই সকল দ্রবণকে আইডেন্টিফাই করার জন্য দুইটা ওয়ার্ড আমরা শিখে রাখবো। যদি মোলারিটি বা এস এর মানটা 1 আসে, তাহলে সেটা তো ভাইয়া 1 মোলার দ্রবণ হবে।
আবার যদি 0.5 হয় সেমিমোলার দ্রবণ হবে, 0.1 হয় ডেসিমোলার দ্রবণ হবে। এখন ধরে নেন এস এর মানটা 2 চলে আসছে, এস এর মানটা এনিহাউ 2 আসছে বা 3 আসছে বা 2 পয়েন্ট সামথিং 3 পয়েন্ট সামথিং এরকম আসতেই পারে। তো সেই সকল দ্রবণকে আমরা কি বলবো? সেই সকল দ্রবণকে বলবো হচ্ছে গাঢ় দ্রবণ। গাঢ় দ্রবণ, গাঢ় দ্রবণটা কি? যখন কোনো দ্রবণের মোলারিটির মান বা ঘনমাত্রার মান 1 থেকে বেশি হয়ে যায় তখন সেটাকে বলবো আমরা হচ্ছে গাঢ় দ্রবণ। আর 1-এর থেকে নিচে যদি হয় মোলারিটির মান তখন সেটাকে বলবো আমরা লঘু দ্রবণ। তাহলে লঘু দ্রবণ এবং গাঢ় দ্রবণ জিনিসটা কি, এটাও আই থিঙ্ক ক্লিয়ার। ও এখানে যেহেতু এসের মান নিয়ে আমি কথা বলছি যে 0.5 0.1, তো এসের যে মানটা এটা আসলে কিভাবে বের হবে এটা কিন্তু আমি এখনও ক্লিয়ার করি নাই। যে এসের মানটা 0.5 হবে ভাইয়া, এসের মানটা 0.1 হবে, কিন্তু বের করব কিভাবে আসলে এসের মানটা? তো সেক্ষেত্রে আমাদের একটা সূত্র মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে W = SMV। W = SMV, এই সূত্রটা খুবই সহজ একটা সূত্র, ছোট্ট একটা সূত্র। এই সূত্রের যে পরিচয়গুলো, এই পরিচয়গুলো দিয়ে দিই। আমি এসটা অলরেডি বলছি, এস হচ্ছে আমাদের মোলারিটি বা ঘনমাত্রা, এমটা হচ্ছে আণবিক ভর, এমটা হচ্ছে আণবিক ভর। এই আণবিক ভরটা আমরা এর আগে নির্ণয় করা শিখছি শুরুর দিকেই। আর ভিটা হচ্ছে আয়তন। এই আয়তনটা অবশ্যই লিটার এককে হবে, লিটার এককে, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। আণবিক ভরটা গ্রাম এককে হয় মূলত। এসের যে মোলারিটির মানটা এটার একক হচ্ছে এম, ক্যাপিটাল এম দিয়ে আমরা প্রকাশ করব। আর ডাব্লুটা কি ভাইয়া? ডাব্লুটা হচ্ছে পরিমাণ, ডাব্লুটা হচ্ছে পরিমাণ। ধরে নাও যে 10 গ্রাম পানির কথা বলা হয়েছে বা 30 গ্রাম সালফিউরিক অ্যাসিডের কথা বলা হয়েছে, তো সেক্ষেত্রে এই 30 গ্রামটা হচ্ছে আমাদের ডাব্লিউর মানটা। আর এম এর মানটা আই থিঙ্ক বের করতে পারবো, এস এর মানটা হচ্ছে মোলারিটি, আর ভি এর মানটা হচ্ছে লিটার এককে আয়তন। এই আয়তনটা অবশ্যই লিটার এককে রাখতে হবে, এই জিনিসটা কিন্তু ভুল করলে চলবে না। আমাদের আয়তন সবসময় মিলিলিটারে দেওয়া থাকতে পারে বা দেওয়া, অনেক কোশ্চেন এরকম আসতে পারে যে লিটার এককে দেওয়া আছে, তো সেক্ষেত্রে তো লিটার এককে দেওয়া আছে। আর যদি মিলিলিটারে থাকে তাহলে 1000 দ্বারা ভাগ করে সেটা লিটার এককে নিয়ে আসবো। কেননা এই সূত্রটা তোমাদের বইয়ে এইভাবে ছিল, SMV / 1000। তো এই যে 1000টা এটা আমি লিখি নাই এজন্যই কারণ আমাদের এখানে যে আয়তনটা, এই আয়তনটা আমরা মিলিলিটারে না লিখে এখানে লিটার এককে লিখছি। তো লিটার এককে যদি লিখি তাহলে নিচে যে 1000টা ওইটা আমরা ভাগ না দিলেও চলবে। আচ্ছা, তাহলে আলটিমেটলি আমরা সূত্র শিখলাম কোনটা? W = SMV। এই সূত্রটা থেকে আমরা কি কি মান বের করতে পারি একটু দেখেন। আমরা চাইলে SMV = W লিখতে পারি পক্ষান্তর করে। তো এখান থেকে যদি আপনি মোলারিটির মান বের করতে চান তাহলে W / MV। এই আলটিমেটলি এই সূত্র থেকে আমরা যে কোনো দ্রবণের মোলারিটি বের করতে পারি। তো এখানে ডাব্লুটা হচ্ছে পরিমাণ, এমটা হচ্ছে আণবিক ভর, আর ভিটা হচ্ছে লিটার এককে আয়তন। তাহলে এস এর মানটা বা মোলারিটির মানটা আমার মনে হয় বের করতে পারবো। এখন একটু প্র্যাকটিক্যাল ম্যাথ করে দেখি যে আসলে কোনো দ্রবণের মোলারিটি বের করা আমাদের কাছে ইজি মনে হচ্ছে কিনা। আমরা উদাহরণস্বরূপ এই পাত্রের মোলারিটি একটু নির্ণয় করে দেখি যে আসলে কি বের হয়। এইখানে দেখেন কি কি দেওয়া আছে। আমাদের যৌগ দেওয়া আছে একটা, যৌগের কত পরিমাণ, কত গ্রাম এখানে আছে যৌগটা সেটা দেওয়া আছে। আরেকটা জিনিস দেওয়া আছে সেটা হচ্ছে মিলিলিটার, অবশ্যই এটা আয়তন, তাই না? তাহলে আমি কি কি আছে এটা লিখে ফেলি। V = 300 মিলিলিটার। ওকে, আমি কি বলছিলাম? আয়তনটা অলওয়েজ হবে লিটার এককে। তাহলে আমরা কি 300 লিখতে পারবো নাকি 300 / 1000 লিখে লিটার এককে নিয়ে আসতে হবে? তাহলে 0.3 লিটার। ওকে, আর কিসের মান দেওয়া আছে? ডাব্লিউর মান দেওয়া আছে এখানে 30 গ্রাম। যেহেতু এটা গ্রাম এককে তাহলে গ্রাম এককেই রাখতেছি। আর এম এর যে মানটা আমাদের লাগবে, দেখেন আমাদের যে ঘনমাত্রা, এইটার যদি আমি ঘনমাত্রা বা মোলারিটি নির্ণয় করতে চাই তাহলে একটু আগে আমি সূত্র দেখাইছি S = W / MV। তাহলে এখান থেকে ভি এবং ডাব্লিউর মানটা আমরা এই সৃজনশীল থেকেই পাইছি বা এই কোশ্চেনটা থেকেই পাইছি, কিন্তু এম এর মানটা তো ভাইয়া দেওয়া নাই। এম এর মানটা আমরা বের করতে পারি। যৌগটা কি ছিল? সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, মনে করে দেখেন তো, একটু আগে আমি সোডিয়াম ক্লোরাইডের কত বের করছি? সোডিয়াম ছিল হচ্ছে 23, তাহলে 58.5 বের করছিলাম আমি একটু আগে এম এর মানটা। তাহলে আমরা ডিরেক্টলি সূত্র লিখে ফেলতে পারি S = W / MV।
ওকে, তাহলে এখানে সকল মানগুলো এখানে বসাই দেন। তাহলে 30 ডিভাইডেড এম এর মান হচ্ছে 58.5 আর ভি এর মান হচ্ছে 0.3। ওকে, এটা ক্যালকুলেশন করলেই আমাদের যে মোলারিটির মানটা, এই মোলারিটির মানটা বের হয়ে যাবে। তাহলে মোলারিটি কীভাবে বের করব কোনো দ্রবণ থেকে, আমার মনে হয় আমি বুঝাইতে পারছি। এই টাইপের যত কোশ্চেনগুলো আছে গ নাম্বারে, বিশেষ করে গ নাম্বারে এসে থাকে, তো গ নাম্বারের যে প্র্যাকটিসগুলো ওগুলো আপনারা নিজ দায়িত্বে করে নেবেন। আমি অবশ্যই সৃজনশীলগুলো নিয়ে আসবো। তার আগে আপনি কোনো দ্রবণের বা কোনো পাত্রের মোলারিটি নির্ণয় করতে পারতেছেন কি না সেটা অবশ্যই আমাকে জানাবেন, আর নিজে নিজে প্র্যাকটিস করে ফেলবেন। ওকে, এখন আমরা গ্যাসের মোলার আয়তন সম্পর্কে একটু জেনে নিই। যদিও এই টাইপটা থেকে খুবই কম কোশ্চেন হয়ে থাকে, তবুও যেহেতু আছে আমরা ক্লিয়ার করে ফেলব। গ্যাসের মোলার আয়তন বুঝতে গেলে আপনাদের আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে প্রমাণ অবস্থা। প্রমাণ অবস্থা এই জিনিসটা কি ভাইয়া? তাহলে প্রমাণ অবস্থা আপনাকে মাথায় রাখতে হবে যে অবস্থাতে তাপমাত্রা থাকবে হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং চাপের যে মানটা সেটা থাকবে 1 অ্যাটমসফিয়ার চাপ। এই দুইটাকে একত্রে প্রমাণ অবস্থা বলা হয়। তাহলে এই দুইটা জিনিস মাথায় রাখতে পারবেন না, যে প্রমাণ অবস্থা বলতে 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 1 অ্যাটমসফিয়ার চাপ বা 1 বায়ুমণ্ডলীয় চাপ, এই দুইটা জিনিসকে একত্রে প্রমাণ অবস্থা বলা হয়। তাহলে গ্যাসের মোলার আয়তন জিনিসটা এখন বুঝে ফেলি। তাহলে যদি প্রমাণ অবস্থাটা বুঝে যাই, গ্যাসের মোলার আয়তনের সংজ্ঞাটা ছিল হচ্ছে এরকম: 1 মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে। তাহলে 1 মোল গ্যাসীয় পদার্থ, ধরে নেন এই পাত্রে আপনি কার্বন ডাইঅক্সাইড গ্যাস রাখতে চাইতেছেন, তো এই কার্বন ডাইঅক্সাইড এর 1 মোল পরিমাণ কত হবে একটু হিসাব করি। কার্বন ছিল হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে 16 দুগুণে 32, আপনাকে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড রাখতে হবে। তাহলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড যদি এই পাত্রের ভিতর রাখা হয়, আর এই পাত্রের যে তাপমাত্রা, এই তাপমাত্রাটা যদি হয় 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং এই তাপমাত্রার ভিতরের যে চাপটা, এই চাপটা যদি হয় 1 অ্যাটমসফিয়ার চাপ, তাহলে এটাকে বলবো আমরা গ্যাসের মোলার আয়তন। আমি আবারও বলছি, 1 মোল পরিমাণ যদি গ্যাসীয় পদার্থ, 1 মোল পরিমাণ যদি গ্যাসীয় পদার্থ, তাহলে কার্বন ডাইঅক্সাইড একটা গ্যাস ছিল, এই 1 মোল পরিমাণ বলতে বোঝাইছে হচ্ছে এখানে 44 গ্রাম। এখন হতে পারে অক্সিজেনের ক্ষেত্রে ভিন্ন, হতে পারে কার্বন মনোঅক্সাইডের ক্ষেত্রে ভিন্ন, হতে পারে সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে ভিন্ন। আমি এখানে কার্বন ডাইঅক্সাইড দিছি, যার কারণে এখানে 44 গ্রাম। তাহলে সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে ভিন্নটা হতে পারতো। তাহলে কার্বন ডাইঅক্সাইড 1 মোল পরিমাণ বলতে আমরা 44 গ্রামকেই বুঝি। তার মানে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড যদি আমি একটা পাত্রের ভিতরে রাখি, এই যে গ্যাসটা যে আয়তন দখল করবে সেটাকে বলবো আমরা গ্যাসের মোলার আয়তন। 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড যদি আমি একটা পাত্রের ভিতরে রাখি, এই গ্যাসগুলো পাত্রের ভিতরে জায়গা দখল করবে না বা আয়তন দখল করবে না। তাহলে যতটুকু জায়গা দখল করবে বা যতটুকু আয়তন দখল করবে সেটাকে বলবো আমরা গ্যাসের মোলার আয়তন। অবশ্যই প্রমাণ অবস্থায় হতে হবে। প্রমাণ অবস্থা বলতে কি, এটা আমি একটু আগে বুঝাইছি। তাহলে প্রমাণ অবস্থায় 1 মোল পরিমাণ গ্যাসীয় পদার্থ যতটুকু জায়গা দখল করে তাকে বলা হয় গ্যাসের মোলার আয়তন। প্রমাণ অবস্থায় 1 মোল পরিমাণ গ্যাসীয় পদার্থ যতটুকু জায়গা দখল করে তাকে বলা হয় গ্যাসের মোলার আয়তন। আচ্ছা, গ্যাসের মোলার আয়তন যদি বুঝে থাকো, তাহলে এইখান থেকে আমি একটা ম্যাথ করে ফেলি দেখি ইনস্ট্যান্ট। এই ম্যাথটা করার আগে আমি একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে প্রমাণ অবস্থায় কোনো গ্যাসের মোলার আয়তন মূলত 22.4 হয়। তাহলে প্রমাণ অবস্থায় মূলত কোনো গ্যাসের যে আয়তন সেটা 22.4 লিটার হয়। তো এই 22.4 গ্যাসের ক্ষেত্রে এটা একটু মাথায় রাখতে হবে যে প্রমাণ অবস্থায় যে কোনো গ্যাসই হোক না কেন সেই গ্যাসের যে আয়তন সেটা থাকবে হচ্ছে 22.4 লিটার। যেহেতু আয়তন সেহেতু এটা লিটার এককে প্রকাশ করছে। তো এই কথাটা যদি মাথায় রাখতে পারেন তাহলে এই ম্যাথটা আপনি পারবেন, এই ম্যাথটা ইজিলি পারবেন। এই 22.4 লিটার এটা কিন্তু মুখস্থ মান, এটা 1 মোল পরিমাণ। প্রমাণ অবস্থায় 1 মোল পরিমাণ যদি গ্যাসীয় পদার্থ হয় তাহলে সেটার আয়তন হবে 22.4 লিটার। আচ্ছা, এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস এটার যদি আণবিক ভর নির্ণয় করি তাহলে কত হবে? 12 প্লাস এখানে 16 × 2, তাহলে 12 প্লাস 32 ইজ ইকুয়াল 44 গ্রাম। ওকে, তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইডের 1 মোল গ্যাস ইজ ইকুয়াল আমরা কি জানি? 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, তাই তো? তাহলে এইখানে আবার আমি একটা জিনিস
জানি সেটা হচ্ছে 1 মোল পরিমাণ গ্যাসের যে মোলার আয়তন সেটা হয় 22.4 লিটার। তাহলে কথাটা কি আমরা এভাবে লিখতে পারি যে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইডে অণুর সংখ্যা। আচ্ছা, 22.4 লিটার মানেই তো 1 মোল, তাই না? 22.4 লিটার মানেই তো 1 মোল। তো 1 মোলে আবার অণুর সংখ্যা আমরা কত জানি? ওই যে অ্যাভোগাড্রোর সংখ্যা আবার আসতেছে 6.023 ইন্টু 10⁻23t, এতটি। তাহলে অতএব 1 লিটার কার্বন ডাইঅক্সাইড অণুর সংখ্যা 6.023 ইন্টু 10⁻23 ডিভাইডেড হচ্ছে 22.4। তাহলে এতটুকুতেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। এখন ধরে নেন এখানে আপনাকে 2 লিটারের কথা বলা হলো, বা 3 লিটারের কথা বলা হলো, বা 4 লিটারের কথা বলা হলো, তখন আপনি এখানে 4 লিটার পরের লাইনটা করে ফেলবেন যে 4 লিটার কার্বন ডাইঅক্সাইডের অণুর সংখ্যা, বা 5 লিটার কার্বন ডাইঅক্সাইডের অণুর সংখ্যা। এখানে যেহেতু 1 লিটারের কথা বলছে, তাহলে আমাদের ম্যাথটা এই পর্যন্তই শেষ হবে। ওকে, পরবর্তী টপিক আমরা শতকরা সংযুতিটা একটু ক্লিয়ার করার চেষ্টা করি। দেখি শতকরা সংযুতি জিনিসটা কি, এটা একটু বুঝি। শতকরা সংযুতি হচ্ছে একটা যৌগের ভিতরে যে কোনো একটা মৌল থাকবে বা 2টা মৌল থাকবে, এটার কোনো মানে নেই। যে কোনো যৌগ হতে পারে সেটা। আপনি ধরে নেন গ্লুকোজ যদি চিন্তা করেন, C6H12O6। এই গ্লুকোজের ভিতরে আপনি একটা জিনিস খেয়াল করেন, এখানে কার্বন আছে 6টা, হাইড্রোজেন আছে 12টা এবং অক্সিজেন আছে হচ্ছে 6টা। তো এই যে যৌগটা, এই যৌগটার ভিতরে কিন্তু একাধিক মৌল আছে, 1টা 2টা 3টা মৌল আছে, এবং সেগুলো কিন্তু একটা অনুপাতের ভিতরে আছে। যেমন কার্বন যদি 6টা থাকে, তাহলে হাইড্রোজেন থাকবে হচ্ছে 12টা এবং অক্সিজেন থাকবে হচ্ছে 16টা। এখন কোনো যৌগের ভিতরে কোন মৌল কি পরিমাণ থাকবে সেটা শতকরা রূপে প্রকাশ করাকে বলা হয় শতকরা সংযুতি। যেমন এখানে কার্বন 6টা আছে, তার মানে হাইড্রোজেনের থেকে কার্বন হচ্ছে অর্ধেক, মানে 50% আছে। হাইড্রোজেন যদি 100% থাকে, তাহলে কার্বন আছে হচ্ছে 50%। এই জিনিসটা আমরা শতকরা রূপে প্রকাশ করব, যার কারণে এটাকে বলা হচ্ছে শতকরা সংযুতি। এখন শতকরা সংযুতি বের করার জন্য আমাদের সর্বপ্রথমে এটার আণবিক ভর বের করে নিতে হবে। তাহলে আণবিক ভরটা আমি বের করি। কার্বন হচ্ছে 12, তাহলে 12 + 6, যেহেতু 6টা কার্বন আছে, একটা যৌগ শেষ, আমি প্লাস দিয়ে নিব। হাইড্রোজেন হচ্ছে 1 + 12, আর অক্সিজেন হচ্ছে 16। তাহলে যেহেতু 6টা আছে, 6 যোগ করে দেব। তাহলে কত হয়? 6 × 12 = 72, প্লাস এখানে হচ্ছে 12, প্লাস এখানে হচ্ছে 96। তাহলে সবগুলো যদি আমি যোগ করি তাহলে 180 হয়। ওকে, তাহলে সবার প্রথমের কাজটা হচ্ছে শতকরা সংযুতি নির্ণয়ের জন্য আমাদের আণবিক ভরটা বের করে নিতে হবে। এখন আণবিক ভরটা বের করা শেষ, এর পরবর্তী যে কাজটা, সেই কাজটা হবে আমরা যে যৌগটা শতকরা সংযুতি নির্ণয় করতেছি, আমাদের খেয়াল করতে হবে সেই যৌগের ভিতরে কে কতটুকু পরিমাণ আছে। এখানে কার্বন 6টা ছিল, হাইড্রোজেন ছিল হচ্ছে 12 এবং অক্সিজেন ছিল হচ্ছে 6। তাহলে কার্বন 6টা, হাইড্রোজেন হচ্ছে 12টা এবং অক্সিজেন ছিল হচ্ছে 6টা। এখন দেখেন, আমরা যদি কার্বনের শতকরা নির্ণয় করতে চাই যে এই যৌগের ভিতর কার্বন কত পার্সেন্ট আছে, কতটুকু শতকরা পরিমাণ কার্বন এই যৌগের ভিতরে আছে, সেটা আমরা কিভাবে বের করব? একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে মৌলের যে পারমাণবিক ভর, এই মৌলের পারমাণবিক ভরটাকে আমরা উপরে দিব। এখন আমরা জানি যে কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, কিন্তু একটা জিনিস খেয়াল করেন তো, এই যৌগের ভিতর কার্বন কয়টা আছে? আপনি বলবেন যে ভাইয়া এখানে কার্বন তো 6টা আছে। এইখানে যেহেতু 6টা কার্বন আছে, তাহলে আমরা পারমাণবিক ভর হিসেবে কিন্তু শুধু 12 লিখতে পারবো না, আমাদের লিখতে হবে 6 × 12। কেন? কারণ কার্বন ছিল ভাইয়া কয়টা? 6টা ছিল। আর নিচে কি লিখবো? নিচে লিখবো এই যে যৌগের আমরা আণবিক ভর নির্ণয় করে ফেললাম, এই যৌগের আণবিক ভরটা নিচে দিয়ে দিব। তাহলে 180 ইন্টু, যেহেতু শতকরা নির্ণয় করতেছি, ইন্টু দিয়ে দিব হচ্ছে 100%। তাহলে কার্বনের শতকরার পরিমাণটা আমরা কত পাবো? কার্বনের শতকরা, এটা যদি আপনি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করেন তাহলে পাবেন হচ্ছে 40%। তাহলে এই যৌগের ভিতরে এই যে গ্লুকোজ, এই যৌগের ভিতরে কার্বন আছে হচ্ছে 40%। এখন হাইড্রোজেনেরটা আমরা বের করার চেষ্টা করি, দেখি। হাইড্রোজেনের পারমাণবিক ভর ছিল কত? 1। যেহেতু এখানে হাইড্রোজেন 12 মানে 12টা আছে, তাহলে এই 1-এর সাথে আমরা 12 গুণ করে দিব। আর নিচে হচ্ছে ওই যে বললাম যে যৌগের আণবিক ভরটা লিখে ফেলবো। তাহলে যৌগের আণবিক ভর ছিল 180 ইন্টু, যেহেতু শতকরা নির্ণয় করতেছি, 100% দিয়ে দিব। এটাকে যদি আপনারা ক্যালকুলেশন করেন তাহলে 6.67% এটা পাবেন। ওকে,
তারপরে এই যৌগের থেকে আমরা অক্সিজেনের শতকরার পরিমাণটা বের করে ফেলি দেখি। সেম নিয়ম, অক্সিজেন ছিল হচ্ছে, অক্সিজেনের আণবিক ভর ছিল কত, পারমাণবিক ভর ছিল কত, অক্সিজেনের পারমাণবিক ভর ছিল হচ্ছে 16, যেহেতু 6টা অক্সিজেন তাই 6 গুণ করে দিব, আর নিচে হচ্ছে 180 যৌগের আণবিক ভর ইন্টু 100%। এখন নিচে এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে 53.33%। এখন দেখেন তাহলে গ্লুকোজের ক্ষেত্রে আমাদের এই যে যৌগটা ছিল গ্লুকোজ C6H12O6, এখানে 40% আছে কার্বন, হাইড্রোজেন আছে হচ্ছে 6.67% এবং অক্সিজেন আছে হচ্ছে 53.33%। এখন এইখান থেকে আপনার শতকরা সংযুতিটা হয়েছে কি হয় নাই সেটা কিভাবে বুঝবেন? এই যে কার্বনের যে শতকরার পরিমাণ এটা, এখানে হাইড্রোজেনের যে শতকরার পরিমাণ এটা, এবং এখানে অক্সিজেনের যে শতকরার পরিমাণ এটা, এই সবগুলো আপনি যোগ করে দেন। যোগ করে যদি 100% হয় তাহলে বুঝে নেবেন যে আপনার এই শতকরা সংযুতিটা ক্লিয়ার হয়েছে। এখন আপনাদের প্র্যাকটিস হিসেবে এখান থেকে আপনারা H2SO4 সালফিউরিক অ্যাসিডের যে শতকরা সংযুতি আছে, এই শতকরা সংযুতিটা আপনারা নিজে নিজে নির্ণয় করার চেষ্টা করবেন। এখন আসি স্থূল সংকেতটা আমরা কিভাবে নির্ণয় করব কোনো যৌগের। স্থূল সংকেত জিনিসটা কি আগে এটা বোঝার চেষ্টা করি। স্থূল সংকেত হচ্ছে কোনো যৌগে কোন মৌল কতটুকু অনুপাতে আছে। একটু আগে আমরা দেখছি হচ্ছে শতকরা সংযুতি। শতকরা সংযুতি জিনিসটা এরকম ছিল যে কত পার্সেন্ট আছে, কত পার্সেন্ট বা শতকরা কত শতাংশ আছে, সেটা ছিল হচ্ছে শতকরা সংযুতি। আর স্থূল সংকেত হচ্ছে অনুপাতে আছে। অনুপাত বলতে ধরে নেন আমি পানির কথা যদি বলি, পানি হচ্ছে H2O। এখন দেখেন এটার অনুপাত যদি আমি নির্ণয় করি, দেখেন হাইড্রোজেন আছে হচ্ছে 2টা এবং অক্সিজেন আছে কয়টা, 1টা। তাহলে আমি যদি হাইড্রোজেন ইস্টু অক্সিজেন যদি বলি তাহলে কি হবে, 2:1, তাই তো, 2:1। আচ্ছা, তাহলে এখানে আমাদের হাইড্রোজেনটা আছে অনুপাতে 2 এবং অক্সিজেন হচ্ছে অনুপাতে 1। তাহলে একটা যৌগের ভিতরে কোন মৌল কি অনুপাতে আছে সেই অনুপাত রূপে প্রকাশ করাকে বলা হয় স্থূল সংকেত। তাহলে স্থূল সংকেত জিনিসটা কিভাবে বের করবো ভাইয়া সেটা একটু দেখে নিই। তাহলে কার্বনের যদি আমি অনুপাতের মানটা নির্ণয় করতে চাই তাহলে 40/12 কত হবে, 3.33। ওকে, সেমভাবে আপনি হাইড্রোজেনেরটা বের করে নেন। হাইড্রোজেনের শতকরার মান দেওয়া ছিল হচ্ছে 6.67, আর নিচে হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, এটাকে যদি ভাগ করি তাহলে 6.67ই হবে। তারপরে যখন আপনি অক্সিজেনেরটা বের করতে যাবেন, অক্সিজেনেরটা কত আসবে, অক্সিজেনের শতকরার মানটা দেওয়া আছে হচ্ছে 53.33, আর নিচে অক্সিজেনে হচ্ছে 16। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে হবে 3.33। ওকে, তাহলে এইখানে আপনি একটা জিনিস খেয়াল করেন, কার্বনেরটা 3.33, হাইড্রোজেনটা 6.67 এবং অক্সিজেনটা আসছে হচ্ছে 3.33। আপনাকে খুঁজে বের করতে হবে এই যে যতগুলো ভাগফল বের হইলো, এই সবগুলো ভাগফলের ভিতরে সবচেয়ে ছোট ভাগফল কোনটা। আপনি দেখে বলতে পারবেন যে ভাই এখানে কার্বনের হচ্ছে 3.33, অক্সিজেনের হচ্ছে 3.33। তাহলে কার্বন এবং অক্সিজেনের এই দুইটার হচ্ছে সবচেয়ে ভাগফলটা কম আসছে, তাই তো। তাহলে এখানে যে কোনো একটার আসলেও হতো, যে কোনো 2টারও আসতে পারতো, যে কোনো 3টারও আসতে পারতো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো যেইটার আসছে ভাগফল সবচেয়ে কম আমরা সেটা ধরে নেব। তাহলে কার্বনের হচ্ছে 3.33, এই ভাগফলটার কাজ আছে, এই ভাগফলটা দিয়ে আমাদের কাজটা হচ্ছে, ভাগফলের কাজটা কি, এই ভাগফলের কাজটা হচ্ছে আপনার যে কয়টা ভাগফল আছে এখানে 3.33 আছে, এই 3.33 দিয়ে ওই 3.33 আবার ভাগ করব। জিনিসটা হচ্ছে এরকম যে ক্ষুদ্রতম যে ভাগফলটা থাকবে এই ক্ষুদ্রতম ভাগফলটা দিয়ে সবগুলো ভাগফল, এটাকেও ভাগ করব, এটাকেও ভাগ করব, আবার এটাকেও ভাগ করব, সবগুলোকে ভাগ করে দেব। তাহলে কার্বনকে যদি আমি ভাগ করে দিই তাহলে দেখেন কি আসবে, 3.33 ডিভাইডেড হচ্ছে 3.33 ইজ ইকুয়াল 1। হাইড্রোজেনের ক্ষেত্রে কি আসবে, 6.67 ডিভাইডেড হচ্ছে 3.33, এটাকে ক্যালকুলেশন করলে হয় 2। অক্সিজেনের ক্ষেত্রে কি আসবে, অক্সিজেন এখানে ছিল হচ্ছে 3.33, তাহলে 3.33 ডিভাইডেড 3.33 ইকুয়াল হচ্ছে 1। আমি এই জিনিসটা আবারও বোঝাচ্ছি, আমাদের যে ক্ষুদ্রতম ভাগফল থাকবে এই ক্ষুদ্রতম ভাগফল দিয়ে সবগুলো ভাগফলকে আবার ভাগ করছি আমি এখানে। তাহলে সবগুলো ভাগফলকে যদি ভাগ করি তাহলে এখানে আসছে 1, এখানে আসছে 2, এখানে আসছে হচ্ছে 1। তো এই 1, 2 এবং 1 দেখেন কার্বনের জায়গায় 1 আছে, হাইড্রোজেনের জায়গায় 2 আসছে এবং অক্সিজেনের জায়গায় 1 আসছে। এখন আমি যদি যৌগটা নির্ণয় করতে চাই তাহলে অতএব যৌগটির স্থূল সংকেত জিনিসটা কি হবে দেখি।
তাহলে যৌগটির স্থূল সংকেত কি হচ্ছে? কার্বন ভাইয়া একটা ছিল, আমি একটা দিব না। হাইড্রোজেন ছিল হচ্ছে 2টা, এখানে 2 দিব। আর অক্সিজেনের ক্ষেত্রে 1, এই 1টা না দিলেও চলে। তাহলে যৌগটির স্থূল সংকেত কি পেলাম আমরা? CH2O। এখন দেখেন, কার্বন যদি একটা থাকে, হাইড্রোজেন থাকবে হচ্ছে 2টা এবং অক্সিজেন থাকবে হচ্ছে একটা। এটা কিন্তু সব কয়টার অনুপাত হিসেবে প্রকাশ পাইছে। জিনিসটা অনেকটা এরকম হয়েছে, দেখেন কার্বন ছিল হচ্ছে আমাদের 1, হাইড্রোজেন হচ্ছে 2, এখানে অক্সিজেন হচ্ছে 1। তাহলে এই যে 1:2:1, তাহলে আমরা একটা যৌগের যে অনুপাত মৌলগুলোর, সেই অনুপাতটা থেকে আমরা স্থূল সংকেতটা নির্ণয় করে ফেললাম। দ্বিতীয় যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আণবিক সংকেত। আণবিক সংকেতটা নির্ণয় করার জন্য আপনাকে 2টা জিনিস জানতে হবে। এক হচ্ছে যৌগটির স্থূল সংকেত জানতে হবে, যেটা আমরা শতকরা সংযুতি থেকে একটু আগে বের করছি। আর দ্বিতীয় জিনিস জানতে হবে যৌগটির আণবিক ভর। যৌগটির আণবিক ভর ধরে নেন 180 ডিগ্রি। এখন ভাইয়া এই আণবিক ভরটা কোথায় পাবো? এটা কোশ্চেনে দেওয়া থাকবে। তবে কোশ্চেনে যদি আণবিক ভর দেওয়া না থাকে তাহলে এই জিনিসটা দেওয়া থাকবে, সেটা হচ্ছে বাষ্পচাপ। এই বাষ্পচাপ যদি দেওয়া থাকে, ধরে নেন 90 দেওয়া আছে, এই 90কে ধরে নেন বাষ্পচাপ 90 দেওয়া আছে, তাহলে আপনি কি করবেন? এই বাষ্পচাপকে 2 দ্বারা গুণ করবেন। 2 দ্বারা গুণ করলে পাবেন হচ্ছে আণবিক ভর। তাহলে আণবিক ভর দেওয়া থাকলে তো ভালো, খুবই ভালো। আর যদি আণবিক ভর না দিয়ে বাষ্পচাপ দেওয়া থাকে, তাহলে এই বাষ্পচাপকে 2 দ্বারা আমরা গুণ করে দিব, তাহলে পাবো হচ্ছে আণবিক ভর। তাহলে এই 2টা জিনিস আমাদেরকে জানতে হবে। আণবিক সংকেত যদি আমি নির্ণয় করতে চাই কোনো মৌলের, তাহলে আমাকে এই 2টা জিনিস জানতে হবে। এক হচ্ছে যৌগটির স্থূল সংকেত এবং দ্বিতীয় হচ্ছে যৌগটির আণবিক ভর অথবা যৌগটির বাষ্পচাপ। তাহলে এখান থেকে আমরা আণবিক সংকেতটা কিভাবে নির্ণয় করতে পারি? তাহলে দেখেন, এই সূত্রটা একটু মাথায় রাখবেন। স্থূল সংকেত ইন্টু n ইজ ইকুয়াল আণবিক ভর। এখানে আণবিক ভর ছিল কত? 180, তাই তো? তাহলে স্থূল সংকেতের সাথে যদি আমি n গুণ করি, তাহলে সেটা ইজ ইকুয়াল আমরা আণবিক ভরটা দিয়ে দিব। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস পাবো, সেটা হচ্ছে n এর মানটা। আচ্ছা, স্থূল সংকেত যেন কি ছিল ভাইয়া? স্থূল সংকেত ছিল হচ্ছে CH2O। ওই যে একটু আগে আমরা বের করছি শতকরা সংযোজন দিয়ে স্থূল সংকেতটা। তো স্থূল সংকেত ইন্টু n ইজ ইকুয়াল 180 ডিগ্রি। এখান থেকে কিন্তু আমরা n এর মানটা বের করতে পারি। এখানে কার্বন হচ্ছে 12 প্লাস হাইড্রোজেন হচ্ছে কত? 2, 1 × 2 প্লাস অক্সিজেন হচ্ছে 16 × n ইজ ইকুয়াল কত হবে? 180। ওকে, এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে 12 প্লাস 2 প্লাস 16 কত হয়? 30 হয়। তাহলে 30n ইজ ইকুয়াল 180। অতএব n ইজ ইকুয়াল কত হবে? n এর মান পাবো হচ্ছে আমরা 6। এই যে এই পাশে 30 ইন্টু আছে, ওই পাশে যে যদি আমি ভাগ করে দিই, তাহলে n এর মান পাবো হচ্ছে 6। এখন একটু আগে আমি বলছি যে স্থূল সংকেতকে যদি আমি n দ্বারা গুণ করি, তাহলে কি পাবো? আণবিক ভর। তাহলে এই আণবিক সংকেতটা বের করার জন্য আমাদের কি করতে হবে? ওই স্থূল সংকেতটাকে, আমাদের স্থূল সংকেত যেটা ছিল, আচ্ছা এখানে লিখে দিই। তাহলে আণবিক সংকেতটা যদি আমরা বের করতে চাই, তাহলে কি করতে হবে? এই যে স্থূল সংকেত ছিল CH2O, এটাকে আবার n দ্বারা গুণ করে দিব। আচ্ছা, n এর মান যেন কত পেলাম? 6 পেলাম, তাই তো? তাহলে এখানে n এর জায়গায় আমরা 6 দিয়ে দিব। তাহলে C হচ্ছে 6টা, হাইড্রোজেন 6 × 12 এবং অক্সিজেন হচ্ছে এখানে 6টা। তাহলে এইটা হবে আমাদের মূলত যৌগের আণবিক সংকেত। আমি আবারও জিনিসটা ক্লিয়ার করে দিই। যদি কোনো যৌগের আণবিক সংকেত নির্ণয় করতে চাই, তাহলে 2টা জিনিস আমাদের মাথায় রাখা লাগবে। একটা হচ্ছে যৌগের স্থূল সংকেত জানা থাকা লাগবে, আর একটা হচ্ছে যে আমাদের যৌগটির বাষ্পচাপ অথবা আণবিক ভর জানা থাকা লাগবে। তো স্থূল সংকেত যেটা পাইছি, ওই স্থূল সংকেতের সাথে আমরা n গুণ করব। n গুণ করে 180। ওই 180 কোথায় পেলাম ভাইয়া? ওই যে আণবিক ভর যেটা কোশ্চেনে দেওয়া ছিল আমাদের। তাহলে 180 এটা লিখে দিব। এইখান থেকে আমরা n এর মানটা বের করব। n এর মানটা কীভাবে বের করব? এই স্থূল সংকেতের ভরটা আমরা নির্ণয় করে ফেলবো। এখানে ভরটা বের হয়েছে হচ্ছে 30, এইটার সাথে n গুণ করলে 30n হয়। এখান থেকে n এর মান হয় হচ্ছে 6। এই 6টা আমরা এই স্থূল সংকেতের সাথে গুণ করে দিব। গুণ করে দিলে যে সংকেতটা পাবো সেটাই হবে আমাদের আণবিক সংকেত। তাহলে এখান থেকে আমরা আশা করি যে আণবিক সংকেত, স্থূল সংকেত এবং শতকরা সংযুতি, এই 3টা জিনিস বুঝতে পারছি। যদি কারো কোনো সমস্যা থাকে এই চ্যাপ্টারের কোনো বেসিক নিয়ে, তাহলে অবশ্যই কমেন্টে বা ইনবক্সে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব এই জিনিসটা নিয়ে
দ্বিতীয়বার ভিডিও দেওয়ার বা যদি পারি তখনই আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব।